চোখের সামনে একটা দৃশ্য কল্পনা করুন তো। একটা চায়ের টেবিল, সেখানে বসে আছেন দুজন নারী। একজন একেবারে আধুনিকা তরুণী, অন্যজন একটু বয়স্ক, ঐতিহ্যবাহী চিন্তাধারার মানুষ। তাদের মধ্যে বেশ গভীর একটা আলোচনা, বা বলা যায় রীতিমতো একটা ডিবেট চলছে। বিষয় কি? একটা নির্দিষ্ট ঘটনা। ধরুন একজন স্ত্রী কোনো কারণে তার স্বামীর সাথে প্রতারণা বা চিট করেছেন, কিন্তু এখন তিনি নিজের ভুল বুঝতে পেরে কাউন্সিলিংয়ের মাধ্যমে যে কোনো মূল্যে সংসারটা বাঁচাতে চাইছেন। কিন্তু তার স্বামী, তিনি মানসিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন, কোনোভাবেই আর এই সম্পর্ক কন্টিনিউ করতে চাইছেন না, সোজা ডিভোর্স চাইছেন। এখন দুই প্রজন্মের এই দুই নারী পরিস্থিতিটাকে একেবারে দুই দিক থেকে দেখছেন। কিন্তু মজার ব্যাপার হলো, কথার শেষে তারা বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে একটা জায়গায় একমত হওয়ার চেষ্টা করছেন। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই পয়েন্টটা নিয়েই কথা বলবো। বৈজ্ঞানিক গবেষণা আর সাইকোলজির দিক থেকে বোঝার চেষ্টা করব এই ধরনের চরম পরিস্থিতিতে আসলে ঠিক কি ঘটে। এই যে চায়ের টেবিলে আলোচনাটা চলছে তার একেবারে কেন্দ্রে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন লুকিয়ে আছে। একটা বিবাহ কি সত্যি এমন চরম বিশ্বাসঘাতকতার পর টিকে থাকতে পারে? মানে এটা কি আদৌ সম্ভব? উত্তরটা কিন্তু সিম্পল কোনো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্ব আর পরিসংখ্যানে। একজন হয়তো ভাবছেন ক্ষমা করে দেওয়াটাই তো মহৎগুণ, আবার অন্যজনের হয়তো মনে হচ্ছে বিশ্বাস একবার ভাঙলে ওই কাঁচার জোড়া লাগে না। চলুন দেখি ডেটা আমাদের আসলে কি বলছে। জিপডোরের একটা পরিসংখ্যান শুনলে আপনারা চমকে যেতে পারেন। বিশ্বাসঘাতকতা বা পরকীয়া ধরা পড়ার পর সামগ্রিক বিবাহবিচ্ছেদের হার কিন্তু ৫৫%। হ্যাঁ, 55%। এটা একটা বিশাল নম্বর। তার মানে হলো অর্ধেকেরও বেশি সম্পর্ক এই ধাক্কাটা একেবারেই সামলাতে পারে না। আমাদের ওই গল্পের স্বামী, যিনি ডিভোর্স চাইছেন, তিনি আসলে এই ৫৫%-এর দলেই নাম লেখানোর পথে আছেন। আর লং টার্ম ঝুঁকির কথা যদি বলি, সেটাও আরও বেশি ভয়ঙ্কর। পরকীয়া ধরা পড়ার ৫ বছরের মধ্যে ডিভোর্সের হার গিয়ে দাঁড়ায় ৭০%। মাত্র ৩০% দম্পতি শেষমেশ একসাথে থাকেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে প্রথম ধাক্কাটা কোনোভাবে সামলে নিলেও সম্পর্কের ভেতরে যে সূক্ষ্ম ফাটলটা তৈরি হয়, সেটা বছরের পর বছর ধরে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক এই জায়গাটাতে আমাদের গল্পের ওই স্ত্রীর জন্য একটা বিশেষ থেরাপি কাজে আসতে পারে, যাকে বলা হয় ডিসার্নমেন্ট কাউন্সেলিং। এটা বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এখানে মূলত দুজন মানুষের দুই রকম মানসিকতা দেখা যায়। একদিকে আছেন লিনিং ইন বা সম্পর্ক টিকিয়ে রাখতে মরিয়া সঙ্গী, যেমন আমাদের গল্পের স্ত্রী। তিনি কাউন্সেলিং চাইছেন, সম্পর্ক ঠিক করার একটা তীব্র তাগিদ তার মধ্যে আছে। আর অন্যদিকে আছেন লিনিং আউট সঙ্গী, যেমন তার স্বামী, যিনি ডিভোর্সের কথা ভাবছেন এবং মানসিকভাবে অলরেডি চেক আউট করে গেছেন। এই ধরনের মিক্সড এজেন্ডা বা মিশ্র উদ্দেশ্যের দম্পতিদের ক্ষেত্রে রেগুলার কাপল থেরাপি কোনো কাজই করে না। ডিসার্নমেন্ট কাউন্সেলিংয়ের মূল লক্ষ্য কিন্তু সম্পর্ক জোড়া লাগানো নয়, বরং সম্পর্কটা জোড়া লাগানোর মতো অবস্থায় আদৌ আছে কিনা সেটা যাচাই করা। পর্ব ১, বিবাহ বিচ্ছেদে প্রজন্মের ব্যবধান, পরিবর্তনশীল সময়রেখা। আচ্ছা, আমাদের গল্পের প্রবীণ নারী আর তরুণীর মধ্যে মতপার্থক্যের সবচেয়ে বড় কারণ কি বলুন তো? তাদের জেনারেশন বা প্রজন্ম? চলুন এবার একটু দেখি বয়সের পার্থক্যের কারণে মানুষ কিভাবে এই ধরনের বৈবাহিক সংকটগুলো হ্যান্ডেল করে। প্রজন্মের এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, ব্যাপারটা বেশ অবাক করার মতো। বেবি বুমার জেনারেশনের মধ্যে ৩০ বছর বয়স হওয়ার আগে ৪৮% মানুষের বিয়ে হয়ে যেত, কিন্তু বর্তমানে তাদের মধ্যেই ডিভোর্সের ঝুঁকি সবচেয়ে বেশি, যাকে বিশেষজ্ঞরা বলছেন গ্রে ডিভোর্স। এরপর আসি জেনারেশন এক্সের কথায়। তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা মাঝামাঝি, মূলত মধ্যবয়সে এসে তারা ডিভোর্সের মুখোমুখি বেশি হয়েছেন। কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য হল, মিলেনিয়াল প্রজন্মের মধ্যে ডিভোর্সের এই হার সবচেয়ে কম। এর সবচেয়ে বড় কারণটা কি জানেন? মিলেনিয়ালসরা বিয়ে করতে বেশ সময় নিচ্ছেন। ৩০ বছরের মধ্যে তাদের বিয়ের হার মাত্র ২৬%। আমাদের গল্পের তরুণীটিও কিন্তু এই প্রজন্মের। তারা বিয়ের আগে বন্ধুত্বের উপর জোর দিচ্ছেন, একে অপরকে বুঝছেন, তারপর কমিটমেন্টে যাচ্ছেন। আর এই যে দেরিতে বিয়ে করার ট্রেন্ড, এটার মূলত তাদের দীর্ঘমেয়াদী ডিভোর্সের ঝুঁকিটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। পর্ব ২, বিশ্বাসঘাতকতার অদৃশ্য ক্ষতি, মানসিক ও শারীরিক প্রভাব। এতক্ষণ তো আমরা বেশ কিছু পরিসংখ্যান দেখলাম, রাইট? এবার আমরা একটু অন্য দিকে তাকাবো, সেই ভয়ঙ্কর ক্ষতির দিকে, যা বাইরে থেকে খালি চোখে দেখা যায় না।
একজন প্রতারিত সঙ্গীর ওপর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে চলুন সেটাই একটু বিশ্লেষণ করি। দেখুন, পার্টনারের চিট করাটা কিন্তু শুধু মন খারাপ করার মতো কোনো বিষয় নয়, এটা রীতিমতো একটা ট্রমা। ডেটা বলছে ৮০% প্রতারিত সঙ্গী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির মতো লক্ষণ অনুভব করেন। ৬৭% মানুষ তীব্র ডিপ্রেশনে চলে যান। ৭০% মানুষ ১ বছরেরও বেশি সময় ধরে মারাত্মক অ্যাংজাইটি বা উদ্বেগে ভোগেন। আর সবচেয়ে অ্যালার্মিং তথ্য হল এদের মধ্যে ৬০% আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। আমাদের গল্পের স্বামীটি যে মানসিকভাবে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তার পেছনে যে এই ধরনের গভীর ট্রমা কাজ করছে সেটা কিন্তু খুবই স্বাভাবিক। আর ভাববেন না যে এই ট্রমা শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে, একদমই না। জার্নাল অফ সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপসে প্রকাশিত একটা স্টাডি থেকে জানা যায় পার্টনারের প্রতারণার ফলে যে মানসিক চাপ তৈরি হয় সেটা সরাসরি ক্রনিক বা দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতায় রূপ নিতে পারে। মানে সোজা কথায় বিশ্বাসঘাতকতা একজন মানুষকে আক্ষরিক অর্থে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে। গবেষণায় আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে। সমাজের যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছেন বা সংখ্যালঘু, তাদের উপর এই স্বাস্থ্যগত প্রভাবটা আরও অনেক বেশি জোরালো হয়। অর্থনৈতিক চাপ আর সামাজিক সাপোর্টের অভাব এই ট্রমাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। পর্ব ৩, সম্পূর্ণ দায়ভার গ্রহণ বা রাডিক্যাল ওনারশিপ, শুধু দুঃখিত বলার ঊর্ধ্বে। তো এখন প্রশ্ন হল, ধরুন কোনো দম্পতি, যেমন আমাদের গল্পে সেই স্ত্রী, সত্যিই যদি সম্পর্কটা ঠিক করতে চান, তাহলে শুরুটা করবেন কোথা থেকে? থেরাপিস্ট জ্যাকব ব্রাউনের মতে এর জন্য একটা খুব সলিড ক্লিনিক্যাল ফ্রেমওয়ার্ক দরকার। শুধু সরি বলে পার পাওয়ার কোনো উপায় এখানে নেই। এই কনসেপ্টটাকে বলা হয় র্যাডিক্যাল ওনারশিপ বা সম্পূর্ণ দায়ভার গ্রহণ। এর মানে হলো চিট করার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছিলেন তার জন্য শর্তহীনভাবে ১০০% দায়িত্ব আপনাকে নিতে হবে। কোনো অজুহাত চলবে না, কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি শোনানো যাবে না, তুমিও তো এই করেছ বলে দোষ চাপানো যাবে না। এত বড় একটা মানসিক আঘাতের পর শুধু আমি খুব দুঃখিত বলাটা আসলে জোকস করার মতনই শোনায়। এখানে দুটো জিনিসের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য আছে: কাজের জন্য ক্ষমা চাওয়া আর ক্ষতির জন্য ক্ষমা চাওয়া। কাজের জন্য ক্ষমা চাওয়াটা কেমন? আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। এটা আসলে যে অপরাধ করেছে তার নিজের ফিলিংস। কিন্তু ক্ষতির জন্য ক্ষমা চাওয়াটা হলো তোমার বিশ্বাস আর নিরাপত্তার জায়গাটা এভাবে ধ্বংস করার জন্য আমি ভীষণ লজ্জিত। প্রতারিত মানুষটার কাছে এটা দেখা খুব জরুরি যে তার ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা অন্যজন সত্যিই রিয়েলাইজ করতে পারছেন কিনা। আর এর সবচেয়ে কড়া নিয়মটা কি জানেন? নো বাটস বা কোনো কিন্তু নয়। যদি আপনি বলেন আমি সরি, কিন্তু তুমিও তো আমাকে সময় দাওনি, ব্যাস ওই কিন্তু বলা মাত্রই সেটা আর ক্ষমা চাওয়া রইল না, সেটা হয়ে গেল একটা এক্সকিউজ। এই একটা শব্দ পুরো ক্ষমা চাওয়ার প্রসেসটাকে একেবারে জিরো করে দেয়। পর্ব ৪, গটম্যান পদ্ধতির মাধ্যমে পুনর্গঠন, একটি ক্লিনিক্যাল রোডম্যাপ। আচ্ছা, ধরলাম ক্ষমা চাওয়াটা পারফেক্টলি হলো, তারপর কি? এখানে আসে গটম্যান মেথড। এটা মূলত সম্পর্ক সারিয়ে তোলার একটা থেরাপিউটিক রোডম্যাপ। তবে মনে রাখবেন, এখানে পুরনো সম্পর্ক জোড়া লাগানো হয় না, বরং ওই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন একটা সম্পর্ক তৈরি করতে হয়। স্ট্যাটিস্টিক্স বলছে দীর্ঘমেয়াদে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা ভীষণ জরুরি। অপরাধী সঙ্গী যদি কোনো কিছু না লুকিয়ে একেবারে পুরো সত্যিটা খুলে বলেন, তাহলে সম্পর্কটা টিকে যাওয়ার চান্স প্রায় ৩০% বেড়ে যায়। গটম্যান মেথডে সম্পর্ক মেরামতে ৩টে খুব স্পেসিফিক ধাপ আছে। প্রথমটা হলো অ্যাটোনমেন্ট বা প্রায়শ্চিত্ত, যেখানে প্রতারিত সঙ্গীর সব ক্ষোভ আর আবেগ বের হয়ে আসার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়টা অ্যাটোনমেন্ট বা সমন্বয়, যেখানে দম্পতিরা মিলে বোঝার চেষ্টা করেন যে আসলে কেন এমনটা হলো। আর ৩ নম্বরটা হলো অ্যাটাচমেন্ট বা সংযুক্তি, যেখানে তারা একেবারে নতুন করে একে অপরকে বিশ্বাস করতে শেখেন। বুঝতেই পারছেন, ওই যে শুরুতে ক্ষমা চাওয়া, ওটা তো শুধু এই লম্বা আর কঠিন রাস্তার দরজাটা খুলে দেয় মাত্র। আর এই লম্বা জার্নিতে কথাবার্তা বা কমিউনিকেশন যাতে হেলদি থাকে, তার জন্য ৪টে জিনিসকে একেবারে রেড কার্ড দেখাতে হবে। এগুলো হলো ডিফেন্সিভনেস বা কথায় কথায় আত্মরক্ষা করা, ক্রিটিসিজম বা পার্টনারের সমালোচনা করা, কন্টেম্পট বা অবজ্ঞা করা, এবং স্টোন ওয়ালিং বা কথার মাঝখানে দেয়াল তুলে দিয়ে চুপ হয়ে যাওয়া।
এই স্বভাবগুলো না বদলালে সম্পর্ক রিকভার করার সময় যে দ্বন্দ্বগুলো আসবে সেগুলো সামলানো আক্ষরিক অর্থেই অসম্ভব। আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। আমাদের গল্পের ওই দুই নারী, আধুনিক তরুণী এবং প্রবীণ নারী, তারা দুজনেই কিন্তু এই সব ডেটা আর ফ্যাক্ট দেখে অন্তত একটা জায়গায় একমত হবেন যে বিশ্বাসঘাতকতার পর একটা সম্পর্ককে বাঁচিয়ে তোলা হয়তো অসম্ভব নয়, কিন্তু কাজটা প্রচণ্ড কঠিন। এর জন্য দরকার অপরিসীম ধৈর্য, পরিশ্রম আর চরম সততা। কিন্তু শেষে গিয়ে ওই সবচেয়ে বড় প্রশ্নটাই আবার ফিরে আসে, এত যন্ত্রণা, এত কাঁদা ছোড়াছড়ি আর মানসিক আঘাত পার হয়ে নতুন করে গড়ে তোলা এই সম্পর্কটা কি সত্যিই এই দীর্ঘ সংগ্রামের যোগ্য? এর উত্তরটা আসলে কোনো বইয়ে নেই। প্রতিটি দম্পতিকে নিজেদের জীবনের বাস্তবতায় দাঁড়িয়েই এর উত্তর খুঁজে নিতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।